প্রথমত আপনাদের যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আরাঘাচি। তিনি ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন এবং দুজনের মধ্যে কিন্তু সাক্ষাৎ হয়েছে নয়াদিল্লিতে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে ইতিমধ্যেই আব্বাস আরাঘাচি তিনি ভারতে চলে এসেছেন এবং তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইতিমধ্যেই তিনি দেখা করেছেন এবং তার মধ্যে বৈঠকও কিন্তু রয়েছে। এই ছবিটা যেমন একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গোটা বিশ্বের অবস্থান নিরিখে, তেমনি অন্যদিকে আরেকটা ছবি এবার দেখাবো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি চলে গেছেন চীনে। দেখুন সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাই। দেখুন ডোনাল্ড ট্রাম্প তিনি চলে গেছেন চীনে। সুতরাং এই দুটো ছবি যদি সম্ভব হয় একটু পাশাপাশি রাখতে বলবো, যে এই দুটো ছবি তাহলে কি বার্তা দিচ্ছে, আমি শুভাশিস আপনার কাছ থেকে জানতে চাইবো। প্রথম যে ছবিটা আপনারা দেখালেন সেই ছবিতে একটা অদ্ভুত জিনিস আমাদের মিস আউট করলে চলবে না। সেটা হচ্ছে উনি যখন হ্যান্ডশেক করতে এলেন, যদি ছবিটা আরেকবার চালান আমি বলে দিই একটা জিনিস, এটাই কিন্তু স্টেটমেন্ট অফ ইটস ওন। আরে হ্যাঁ, এবার দেখুন উপরের লেখাটা পড়ুন, বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, দ্য এনার্জি থিওরি অফ দ্য ওয়ার্ল্ড। আগামী দিনে এনার্জির ব্যাপারে গোটা পৃথিবীর রূপরেখাটা হতে চলেছে ওই কথাগুলো যেটা উপরে লেখা আছে। তলায় মিট করছেন এরা দুজন, অর্থাৎ ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে যে এনার্জি সম্পর্কিত বার্তা নিয়ে যেতে চাইছে, সেই এনার্জি সম্পর্কিত বার্তাটাই এতটাই কংক্রিট, এতটাই সলিড, যাতে অন্য মানুষ বুঝতে পারে যে এনার্জি সাস্টেনেবিলিটি বা এনার্জির জন্য কোঅপারেশন বা এনার্জির জন্য যে কোনো রকমভাবে একটা ইনোভেটিভ কালচার তৈরি করা, এটাই হতে পারে আগামী পৃথিবীর আসল রসদ। এনার্জি নষ্ট করে, এনার্জি ধ্বংস করে গোটা পৃথিবীর কোনো ইকোনমিক গ্রোথ কোনো দেশ কখনো কভু পেতে পারে না না না। সুতরাং আমেরিকা যে আজকে চায়নায় গেছে, আপনি মনে করতে পারেন যে এটা একটা দুর্দান্ত দৃশ্য, কিন্তু চায়না কি জানে না, পরের ছবিটা দেখাতে চায়না এক্স্যাক্টলি, চায়না কি জানে না যে চায়না তাদের নিজেদের ইনভেস্টমেন্ট বা অলরেডি ইনভেস্টেড স্পেসেসগুলোতে কীভাবে আমেরিকা দখলদারি করেছে। পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, কিভাবে হাত ঢুকিয়েছে আমেরিকা। সুতরাং যে লোকটা তাদের ইনভেস্টমেন্টে হাত ঢুকিয়েছে, তার সাথে যখন সে নেগোসিয়েশনে বসবে, তখন তো সে এটা বুঝেই বসবে যে এই লোকটা আর যাই করুক না করুক, হি ইজ নট প্লেয়িং ফ্রম মাই সাইড। আমার দলের হয়ে খেলছে না, এ নিজের দলের হয়েই খেলবে, নিজের বক্তব্য নিয়ে আসছে, আর এমন কিছু রূপরেখা নিয়ে আসছে না যেটা আমার কোনো বা আমার বলতে আমার রাষ্ট্রের কোনো বিরাট কোনো প্রফিট করাতে আসছে। এ আসছে নিজের ধান্দাটাকে পরিপক্ক করতে। কিন্তু কোথাও গিয়ে কি এটাও মনে হয় যে ইরানের পেছনে যে দুটো দেশের নাম উঠে এসেছিল যে সাপোর্ট করছে, একটা রাশিয়া একটা চীন, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এখন রাশিয়া, এইভাবে বলাটাই বেটার, কোনোদিনই এক টেবিলে বসবে না। তাহলে কি সেই কারণে চীনের যাওয়া ডোনাল্ড ট্রাম্পের, যে যদি চীনকে বাগে আনা যায়? দেখুন উনি চেষ্টা করবেন বিআরআই কনসেপ্টটাকে ঘেঁটে দিতে। বিআরআই মানে হচ্ছে কিন্তু বেল্ট রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট রোড ইনিশিয়েটিভটাই আগামী রূপরেখা হতে চলেছে ইনভেস্টমেন্টের, আগামী ট্রেড রুট হতে চলেছে অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ইকোনমিক ওয়ার্ল্ড অর্ডারের একটা বড় কন্ট্রিবিউটর হতে চলেছে। ও এটাকে চেষ্টা করবে ঘেঁটে দিতে, সামহাউ ঘেঁটে দিতে, ওর নিজের তরফে বেনিফিট হয় এরকম একটা সাইডে নিয়ে আসতে। ইন বোথ দ্য কেসেস ইট উইল ফেল। কেন? বেল্ট রোড ইনিশিয়েটিভে সবসময় চেষ্টা করেছে চায়না এমন লোকেদেরকে ইনক্লুড করা, মানে রাষ্ট্রদেরকে ইনক্লুড করা যারা তাদের ফেভারেবল এবং যারা তাদের সাথে ব্যালেন্স রেখেছে। সেক্ষেত্রে আগামী দিনে ইন্ডিয়ার সাথেও একটা ভালো ব্যালেন্স রাখার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই সিমিলার সেট আপে রাশিয়ার সাথেও একটা ভালো সম্পর্ক রাখার মানে স্টাইলে এগোচ্ছে চায়না। সেখানে দাঁড়িয়ে যদি আজকে আমেরিকার কাছে চলে যায়, কমপ্লিটলি ভার্টিক্যালি অপোজিট হয়ে যাবে জিনিসটা। কোথাও দাঁড়িয়ে কি এই দুটো দেশের কমন ইন্টারেস্ট পাকিস্তান? কারণ কিছুদিন আগে যে কথাটা প্রকাশ্যে এসেছে যে অপারেশন সিন্দুরে চায়নার ইঞ্জিনিয়াররা তারা প্রচণ্ড গরমের মধ্যেও তারা পাকিস্তানে ছিলেন, এই খবরটা কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে।
পাকিস্তানের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক বা ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক, এখন আমরা সেটা সবাই জানি যে পাকিস্তানেও তারা হ্যাঙ্গার বানাচ্ছে, নতুন করে বেস বানাচ্ছে যাতে ইরানকে অ্যাটাক করা যায়। তাহলে কোথাও গিয়ে কি কমন ইন্টারেস্টের কারণেও কি চীন আর আমেরিকা খানিকটা কাছাকাছি আসতে কমন পারে? ইন্টারেস্টের কারণ থাকতে পারে, আমি ইললজিক্যাল বলছি না ব্যাপারটা, লজিক্যাল। কিন্তু একবার ভেবে দেখুন, এই কমন ইন্টারেস্টের স্পেসে তো চায়না নিজের ইনভেস্টমেন্টগুলোকে কোন রসদে ছাড়বে, কেন ছাড়বে? চায়না তো কোনো ছোট দেশ নয়, চায়না কোনো ছোট ইনস্টিটিউট নয় যে যাকে যখন খুশি উড়িয়ে দিতে পারবে। তাহলে চায়না কেন নিজের জায়গা থেকে সরবে, কেন সে সরে যাবে? একটা জিনিস বুঝবেন, যখন একটা মানুষ অলরেডি একটা ব্যবসায় ইনভেস্ট করেছে বা একটা রাষ্ট্রে ইনভেস্ট করেছে, সেই ইনভেস্টমেন্টটাকে উইথড্র করে দুটো কারণে। একটা হচ্ছে যদি ফেভারেবল কন্ডিশনস না থাকে, আরেকটা হচ্ছে যদি সেই ইনভেস্টমেন্টটাকে কেউ টপল করে দেয় বা সেটাকে তার থেকে বেশি কোনো ইনভেস্টমেন্ট দিয়ে তার ইনভেস্টমেন্টটাকে নষ্ট করে দিল। তো এর বোধ দা কেসে সেটা তো লস। তো তাহলে চায়না কেন ব্যাকফুটে যাবে? চায়নার ব্যাকফুটে যাওয়ার পিছনে কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি। আমরা এবার ব্রিক্সের আলোচনাটাতেই আসি। দিল্লিতে এই মুহূর্তে যেটা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই ব্রিক্সের মিটিং রয়েছে, সবকটা দেশ আসবে, বসবে, এবং তার আগে এই যে ফরেন মিনিস্টার পর্যায়ের বৈঠক আরাঘাচি এসে গিয়েছেন। সব পক্ষকে কি ভারত এক টেবিলে বসাতে পারবে? কারণ ইরান কিছুদিন আগেই এই যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানটা স্পষ্ট করতে বলেছিল। ইরান তো আজকেও স্পষ্ট করে দিল অবস্থানটা। সুতরাং পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল, ভারতবর্ষকে ছেড়ে ইরান এগোবে না। ইরান খুব ভালো মতো এটা জানে আগামী দিনের পৃথিবীর যে রূপরেখা বা এন্টায়ার পরিকাঠামোটা তৈরি হবে ডিপ্লোম্যাটিক, তাতে কালচার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অংশে থাকবে। সেই কালচারটাকে তো ডাইলিউট করতে দেবে না, কখনোই ডাইলিউট হতে দেবে। কেন দেবে ডাইলিউট হতে? যদি ডাইলিউট হতে দেয়, যে দেশটা কারোর সাথে যুদ্ধ করে না, ওরা বহু মার্কেট হারাবে। কিন্তু তাহলে ভারত কি করবে? কারণ ইসরায়েলের বিপক্ষে একটা বক্তব্য দাবি করছে ইরান এই মুহূর্তে, আর ভারত ইসরায়েলের বিপক্ষে যাওয়াটা অত্যন্ত টাফ, যাবে কিনা সেটাও প্রশ্ন। তাহলে এক্ষেত্রে ভারত কি করবে? ভারতের স্ট্যান্ড নেবে, ভারতের যা বলতে ইচ্ছে করবে তাই বলবে। ভারত ইরানের কথা চলে না, ভারত ইউএসের কথাতেও চলে না। ভারতের যদি মনে হয় ব্যালেন্স থিওরি সার্ভাইভ করবে। ভারত কেন বলতে যাবে ইরান, যে ইরানের মনে অনেক কিছুই হতে পারে, তার জন্য সব কথার উত্তর দিতে হবে নাকি পয়েন্ট টু পয়েন্ট? দেখুন, একটা জিনিস বুঝবেন, এখানে সাবঅর্ডিনেশন থিওরিটা কোনো কাজে লাগে না। এখানে থিওরিটা ভীষণ সিম্পল। আমি আপনার সাথে ততটাই লিঙ্কেজ রাখবো যতটা লিঙ্কেজ আমায় বেনিফিট করবে। আমার যদি লিঙ্কেজ বেনিফিট না করে, তাহলে আমি সেই পয়েন্টে আপনার সাথে ডিসএগ্রি করবো, ডিফারেন্ট অ্যালাইনমেন্টে থাকবো। তার মানে এই তো না আমি আপনার ক্ষতি করবো আর আপনি আমার ক্ষতি করবেন, এরকম কোনো ব্যাপার নেই এর মধ্যে। এটা ভীষণ লিনিয়ার থিঙ্কিং লোকজন করে, যে মানে সিভিল লাইফের মতো এরকম একে অপরকে দাবানোর চেষ্টা, এটা ইন অ্যাকচুয়ালিটি এরকম কিছু হয়। কিন্তু ব্রিক্স মানে তো এখন শুধুমাত্র ভারত, রাশিয়া, চায়না, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা নয়, তার মধ্যে আরো কতগুলো দেশ রয়েছে, যেমন ইউএই, তারাও এসেছে, ইরানও এসেছে, এরকম আরো কতগুলো দেশ আমি এসেছে। বলছি, এবং তাদের মূল আলোচ্য ইউএই এসেছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান যাদেরকে ছাড়েনি, তাদের ওপর যখন আঘাত করেছিল আমেরিকা, তাদের সবারই বিষয় হচ্ছে এই যে যুদ্ধ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যমত্যে কিভাবে পৌঁছানো সম্ভব হবে? সবাইকে বসে কমন পয়েন্টারে ডিসকাস করতে হবে, প্রথম জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, এটা ব্রিক্স, এই ইন্টার ইসলামিক ওয়ারের মধ্যে ব্রিক্সের যত না ক্ষতি হয়েছে বা ধাক্কা লেগেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে